দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। দুদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন। মুখ্যমন্ত্রী বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করবেন। সমিত জেলা শাসক, পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখবো, জেলার বিভিন্ন প্রান্তে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখলাম। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় পরিদর্শন করেন সরজমিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আজই উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করবেন। সময়ে জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেলায় বিভিন্ন যে প্লাবিত এলাকা, সেই প্লাবিত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। এবং আমরা জানেন যে বন্যা বিধ্বস্ত দক্ষিণবঙ্গেও এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রান্তে পরিদর্শন করেছেন এবং সেখানেও যাতে ত্রাণ সামগ্রী দুর্গতদের কাছে পৌঁছে যায় সেই বিষয়ে তিনি জেলা শাসককে নির্দেশ দিয়েছিলেন। এবার উত্তরবঙ্গে বন্যা প্লাবিত এলাকাও পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিনা কুমার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিনা, আজ উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, কি কি কর্মসূচি রয়েছে উত্তরবঙ্গে তার? একেবারে ভাস্বতী, দেখো, আজ দুদিনের উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জানা গেছে আজ তিনি 4টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকেই কিন্তু সড়ক পথে তিনি সোজা চলে যাবেন উত্তরকন্যার উদ্দেশ্যে এবং উত্তরকন্যাতেই কিন্তু 5টা নাগাদ তিনি বৈঠক করবেন। যে উত্তরবঙ্গের 5টি জেলা রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, এই 5টি জেলার যে জেলা শাসকরা রয়েছেন এবং এসপিরা রয়েছেন তাদের সকলের সাথে কিন্তু বৈঠক করবেন তিনি। এবং এই বৈঠক কিন্তু মূলত যে উত্তরবঙ্গের যে বন্যা পরিস্থিতি, যেখানে কিন্তু এই ভারী বৃষ্টির জেরে কিন্তু লাগাতার দেখা গেছে যে তিস্তার জল অনেকটা ফুলে ফেপে উঠেছে, পাহাড়ে একাধিক জায়গায় ধস দেখা দিয়েছে এবং এই সমস্ত কিছুর ফলে কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এই 5 জেলায় কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে এই বিষয়ে কিন্তু আজকের এই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই, এবং সে জায়গায় উত্তরবঙ্গের যে 5 জেলা নিয়ে বৈঠক করবেন, কারা কারা থাকবেন বৈঠকে, কি কি বিষয় মূলত এই বৈঠকে পর্যালোচনা করা হবে? একেবারে ভাস্বতী, দেখো, মূলত এখনো অব্দি যা জানা গেছে যে এই 5টি জেলারই জেলা শাসক এছাড়াও পুলিশ আধিকারিকেরা তারাও সেখানে উপস্থিত থাকবেন এবং কিভাবে এই বন্যা বিপর্যয়ের থেকে যে স্বস্তি পাওয়া যায় বা এর পরবর্তীতে যেন এ ধরনের এই প্রাকৃতিক বিপর্যয়ের সাথে মোকাবিলা করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করার পাশাপাশি এখনো অব্দি যা জানা গেছে হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যে পাহাড়ের যে সমস্ত ক্ষতিগ্রস্ত জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু পরিদর্শনেও যেতে পারেন বলে কিন্তু জানা গেছে। একদমই, ধন্যবাদ জানাবো। রিনা কুমার আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ধীরে ধীরে কমছে ঘাটাল থেকে বন্যার জল। এখনো ডুবে রয়েছে ঘাটালের বিভিন্ন এলাকা। বন্ধ একাধিক রাস্তা, ভেঙে গিয়েছে ঘরবাড়ি। জলযন্ত্রণায় নাজেহাল ঘাটালবাসী। ঘাটালে গত কয়েকদিনে যে ছবি আমরা দেখেছি সেখান থেকে কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ধীরে ধীরে ঘাটালের বিভিন্ন এলাকায় জলস্তর কমছে। এখনো ডুবে রয়েছে ঘাটালের বিভিন্ন এলাকা। নদীর জলস্তর বাড়ায় বিভিন্ন গ্রাম এখনো পর্যন্ত জলমগ্ন। তবে একাধিক রাস্তা, ঘরবাড়ি সেই সমস্ত কিন্তু জলের তলায়। জলযন্ত্রণায় নাজেহাল ঘাটালবাসী। মধুসূদন ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। মধুসূদন, ধীরে ধীরে ঘাটাল থেকে বন্যার জল কমছে, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আগের থেকে, এখন পরিস্থিতি অনেকটাই ভালো। কি ছবি আজ ঘাটালের? একদমই, দেখো ভাস্বতী, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কিন্তু আবারও প্লাবিত হয়েছিল ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। তবে ধীরে ধীরে কিন্তু জল কমছে, কিন্তু জল কমলেও কিন্তু ঘাটাল পৌর এলাকা সহ ঘাটাল ব্লকের বিভিন্ন এলাকায় কিন্তু এখনো পর্যন্ত নৌকো এবং ডিঙিতে করে এলাকার মানুষজনকে যাতায়াত করছে। মূলত সামনে দুর্গাপুজো, এলাকার মানুষজনরা যেটা আশঙ্কা করছে পুজোর আগে কতটা জল হবে সেদিকে কিন্তু তাদের যেমন একটা কপালে চিন্তার মাঝ লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি জলমগ্ন এখনো পর্যন্ত বেশ কিছু রাস্তাঘাট থেকে শুরু করে বেশ কিছু বাড়ি, সেই সমস্ত এলাকার মানুষজনরা যাতায়াত করছে নৌকা ও ডিঙির বাসে। একদমই, ধন্যবাদ জানাবো। মধুসূদন ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। বন্ধ একাধিক রাস্তা, ঘাটালের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে জলমগ্ন ছবি গত কয়েকদিনে, সেখান থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হচ্ছে।
এক নাগারে বৃষ্টির জেরে আবারও গঙ্গার পাড় ভাঙছে, আর তাতেই আতঙ্কে দিন কাটছে বলাগড়ের বাসিন্দাদের। বলাগড়ে মাস্টার প্ল্যানের দাবি জানিয়েছেন বলাগড়বাসীরা। গঙ্গার ধারের বাসিন্দারা অর্থাৎ নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা সব থেকে বেশি সমস্যার মধ্যে পড়ছেন। শ্রীপুর বলাগড়ের চাদরা গ্রামে ভাঙন, বলাগড় মাস্টার প্ল্যানের দাবি বলাগড়ের স্থানীয় বাসিন্দাদের। দেবেশ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবেশ, স্থানীয় বাসিন্দারা তারা মূলত কি দাবি জানাচ্ছেন? দেখো, জিবিসির জল এবং কয়েকদিনের বৃষ্টিতে প্লাবিত হয়েছে গঙ্গার তীরবর্তী বলাগড়ের কয়েকটি গ্রাম, যার ফলে গঙ্গার পার ভাঙন অব্যাহত বলাগড়ে। সব থেকে বেশি গঙ্গার ভাঙনে আক্রান্ত শ্রীপুর বলাগড় পঞ্চায়েতের চাদরা গ্রাম, যেখানে কয়েক হাজার ফুটের বেশি এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। প্রশাসনের তরফ থেকে বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙন রোধের চেষ্টা করা হয়েছে, কিন্তু তাও বেশি দিন কার্যকারী হয়নি। এবং এই মুহূর্তে যাদের বাড়ি একদম গঙ্গার ভাঙনের মুখে, তাদেরকে বাড়ি থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বলাগড় প্রশাসন, কারণ যে কোনো মুহূর্তে বাড়ি ভেঙে যেতে পারে। এবং সেখানকার যে গ্রামের মানুষরা চাইছে যে একটা পার্মানেন্ট সলিউশন হোক, এবং তারা দাবি করছে যে এখানে গঙ্গার যে ভাঙন রয়েছে তার জন্য মাস্টার প্ল্যানের দাবি তারা করছে। ভাস্বতী, ধন্যবাদ জানাবো তোমায়। দেবেশ চক্রবর্তী প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিল ও স্কুল সংস্কারের টাকা দুর্নীতির অভিযোগ। 70 লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ ঝাড়গ্রামের বিনপুর এলাকার একটি স্কুলের ঘটনা। ডিআইয়ের কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ অন্যান্য শিক্ষকদের। প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিল ও স্কুল সংস্কারের টাকা চুরির অভিযোগ। এবং যে ঘটনা ঝাড়গ্রামের বিনপুর এলাকার একটি স্কুলের ঘটনা, ডিআইয়ের কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন অন্যান্য শিক্ষকরা। অরূপ ঘোষ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। অরূপ, ওই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এখনো পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ? ঠিক কি অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে? দেখো, ইতিমধ্যে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যেটা আমরা জানতে পারছি, এই অভিযোগ দায়ের হয়েছে মাধ্যমিক পরিষদের সাথে, কিন্তু সেখানকার যে আধিকারিক তিনি জানান দ্রুত এর ব্যবস্থা নেবেন। এছাড়াও যে অভিযোগ প্রায় 70 লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ, মিড ডে মিল থেকে শুরু করে স্কুল সংস্কারের নামে বিভিন্ন টাকা নয় ছয় করার অভিযোগ তার বিরুদ্ধে। এর আগেও স্কুলের শিক্ষকরা তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছেন। যেটা আমরা জানতে পারছি যে বিনপুরের যে হারদা রামকৃষ্ণ হাই স্কুল রয়েছে, সেই স্কুল শিক্ষকের বিরুদ্ধে এমনই অভিযোগ। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো। অরূপ ঘোষ আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। বিজেপিতে ভাঙন অব্যাহত, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ 11 জন নেতাকর্মীর। জলপাইগুড়ির খাদিজা পঞ্চায়েত সদস্য সহ 11 জনের যোগদান। আপনাদের জানিয়ে রাখবো, বেশ কয়েকজন অর্থাৎ 11 জন তারা তৃণমূলে যোগদান করেন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন 11 জন নেতাকর্মী। জলপাইগুড়ির খাদিজা পঞ্চায়েত সদস্য সহ 11 জনের যোগদান তৃণমূলে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান 11 জনের। বিজেপিতে ভাঙন অব্যাহত, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান 11 জন নেতাকর্মীর। জলপাইগুড়ির খাদিজা পঞ্চায়েত সদস্য সহ 11 জনের যোগদান। সুজিত দে প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুজিত, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন 11 জন, কি জানা যাচ্ছে, কি জানাচ্ছেন তারা? বলছে জলপাইগুড়ি সদর ব্লক খারিজা বেরুবাড়ি, তারা কিন্তু খারিজা বেরুবাড়ি বিজেপি কর্মী, তারা কিন্তু যোগদান করলো। কৃষ্ণ দাস আছে, কৃষ্ণ দাসের হাত ধরে কিন্তু তৃণমূল কংগ্রেসে আসলো গতকাল রাতে। কিন্তু তারা পঞ্চায়েত সমিতি 11 জন কিন্তু বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলো। তারা একটাই কথা যে তারা কোনো বিজেপির থেকে কোনো কাজকর্ম, কোনো কিছু, সবকিছুর থেকে কোনটা হয়ে পড়েছে, তারা কোনো কাজকর্ম, তারা একাধিকবার এমপিকে, সাংসদকে বলেছে, বিজেপি জেলা সভাপতিকে বলেছে যে এলাকার যে উন্নয়ন, সেই উন্নয়নের কিন্তু কোনো কাজ হয়নি এই এলাকায়। সেই কারণেই কিন্তু তারা কিন্তু বিজেপি ছেড়ে কিন্তু তৃণমূলে যোগদান, এই কথাই কিন্তু বারংবার বলছে। এরপরে কিন্তু কাজ, এই এলাকায় যে পানীয় জল, রাস্তাঘাটের সমস্যা, সেই কাজ হওয়ার আশ্বাসে কিন্তু তারা কিন্তু তৃণমূলে যোগদান করলো কৃষ্ণ দাসের হাত ধরে। ধন্যবাদ জানাবো। সুজিত দে আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।
ঘাটালে পুলিশ প্রশাসন টানাপোড়েন, অভিযোগ বিজেপির অভিযোগ ঘাটালে সেচ দফতর দখল করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় চিঠি পোস্ট বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের পোস্ট নিয়ে শোরগোল পড়েছে। ঘাটালে পুলিশ প্রশাসন টানাপোড়েন, অভিযোগ বিজেপির। ঘাটালে সেচ দফতর দখল করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় চিঠি পোস্ট বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের করা সেই পোস্ট। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, এ বিষয়ে কি জানা যাচ্ছে, কি অভিযোগ উঠে আসছে? দেখো, বিষয়টা হচ্ছে যে প্রত্যেকবার কিন্তু ঘাটাল থানা যেখানে রয়েছে সেখানে কিন্তু বন্যায় ঘাটাল থানা পুরো জলমগ্ন হয়ে যায়। এখনো পর্যন্ত প্রশাসন থেকে খবর যে সেখানে কিন্তু সেই ঘাটাল থানায় জল নামলেও ঘাটাল থানার কিন্তু জল সেখানে জমে রয়েছে, এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে খবর। আর ইতিমধ্যেই বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি একটি টুইটে তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন, যে পোস্টে তিনি কিন্তু জানিয়েছেন যে অবাক করা কাণ্ড, ঘাটাল সেচ দপ্তরে এসডিও অফিস জোর করে দখল করে নিল পুলিশ। এসডিওর নেম প্লেট খুলে, অর্থাৎ ইরিগেশন ডিপার্টমেন্টের সাব ডিভিশনাল অফিসার তার নেম প্লেট খুলে রাতারাতি লাগিয়ে দেওয়া হলো ঘাটাল থানার আইসির নাম। বন্যার সময় উদ্বাস্তু হয়ে গেল সেচ দপ্তর অফিসার কর্মীরা। কেবল এখানেই শেষ নয়, ঘাটাল মাস্টার প্ল্যানের যাবতীয় নথিপত্র পুলিশ দখল করে নিয়েছে। বোঝো কাণ্ড। বেচারা সেচ দপ্তরের বড় কর্তাদের জানিয়েও বিহিত চেয়েছেন। ঘাটাল মাস্টার প্ল্যানের কোনো নথি আজ সেচ দপ্তরের কাছে নেই, তাও জানিয়ে দিয়েছেন কর্তারা। একেই বলে শাসকের আইন, মগের মুল্লুক। পুলিশ মানে রাজ্যের মানে পুলিশ। দেখুন, আপনারা সেচ দপ্তরের ঠোঁট ফুলিয়ে কাগজ নিচে চিঠিটা দিলাম বলে একটি চিঠি, যা চিঠি গতকাল দেখা যাচ্ছে যে উজ্জ্বল মাখাল সাব ডিভিশনাল যে অফিসার ইরিগেশন ডিপার্টমেন্টে তিনি একটি চিঠি দিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, অর্থাৎ সেখানে কিন্তু এই অভিযোগ করা হচ্ছে যে জোর করে কিন্তু রাতারাতি এই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে চিঠি দিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে যে সেচ দপ্তরের আধিকারিকরা এই বিষয়টা তুলে ধরেছেন যে অফিস জোর করে দখল করার অভিযোগ। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে ঘাটাল মাস্টার প্ল্যানের বেশ কিছু নথি তাদের কিন্তু সেই অফিসেই রয়েছে, যে অফিসটি এই মুহূর্তে কিন্তু ঘাটাল থানার অধীনে রয়েছে। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে নেম প্লেট খুলে দেওয়া হয়েছে এবং সেই নেম প্লেট লাগিয়ে দেওয়া হয়েছে অফিসার ইনচার্জের নাম। এবং সেচ দপ্তর অফিসের পুরো এলাকাটাই এই মুহূর্তে কিন্তু পুলিশের অধীনে রয়েছে, এমনটাই কিন্তু চিঠি করেছেন কিন্তু যে গতকালই দেখা যাচ্ছে উজ্জ্বল মাখাল নামে একজন, যিনি সাব ডিভিশনাল ইরিগেশন অফিসার। অর্থাৎ পুলিশ এই মুহূর্তে ঘাটালের ইরিগেশন দপ্তর, যেখানে গুরুত্বপূর্ণ মাস্টার প্ল্যান রয়েছে, ঘাটাল মাস্টার প্ল্যানের নথি রয়েছে, সেই নথি কিন্তু এই মুহূর্তে ইরিগেশন দপ্তরের অধীনে নেই, সেটা রয়েছে কিন্তু ঘাটাল থানা। এবং যেটা বলা হচ্ছে জোর করে নিয়ে নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু চিঠিতে উল্লেখ করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে। এই নিয়েই কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায় তার যে টুইটার হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, এবং সেক্ষেত্রে একটা তুগলকি কাণ্ড বলে কিন্তু অভিমত দেওয়া হয়েছে যে, এবং যে এই চিঠি থেকে তারা কিন্তু হাতিয়ার করেছে এবং তার সঙ্গে একদমই দেবাশিস, একদমই ধন্যবাদ জানাবো তোমাকে। ঘাটালে পুলিশ প্রশাসন টানাপোড়েন, অভিযোগ বিজেপির অভিযোগ ঘাটালে সেচ দফতর দখল করেছে পুলিশ। মধুসূদন ভট্টাচার্য রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। মধুসূদন, পুলিশের তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে কি বলা হচ্ছে? দেখো ভাস্কর, একেবারে কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেরকম প্রতিক্রিয়া মেলেনি। তবে আমরা সকালে গিয়ে যেটা দেখলাম যে ইরিগেশন দপ্তরে পুলিশ একটি থানা করা হয়েছে, যেখানে গত কয়েকদিনের যে টানা বৃষ্টি আছে, বৃষ্টির কারণে এবং জলাধারগুলো থেকে জল ছাড়ার ফলে কিন্তু প্লাবিত হয়েছিল ঘাটাল মহকুমা যেমন বিস্তীর্ণ এলাকা, তেমনই কিন্তু ঘাটাল যে থানা, সেই থানা পুরোটাই কিন্তু জলমগ্ন হয়ে পড়েছিল। সেখানে গিয়ে কিন্তু কোনো রকম কাজকর্ম হচ্ছিল না, অস্থায়ীভাবে একটি অন্যত্র থানা নিয়ে যাওয়া হয়েছিল, অর্থাৎ সেখানে কাজকর্ম চলছিল। আপাতত ভাবে এলাকার মানুষজন যেটা বলছে যে পুলিশ প্রশাসন বন্যার সময় তাদের যেহেতু পাশে রয়েছে, এই বন্যার সময় প্রতি বছর বন্যার সময় যেমন ঘাটাল মহকুমা যেমন জলমগ্ন হয়ে পড়ে, তার পাশাপাশি ঘাটাল থানা কিন্তু জলমগ্ন হয়ে পড়েছিল। এবারে যে ছবিটা একেবারে কিন্তু লক্ষ্য করা গেল যে ঘাটাল থানা একেবারে কিন্তু সম্পূর্ণ যে গেট, সেই গেট পর্যন্ত জলমগ্ন হয়ে পড়েছে, সেখানে কোনো রকম কাজকর্ম করতে পারছিল না পুলিশ আধিকারিকেরা। পাশাপাশি পুলিশ কিন্তু চেষ্টা করছিল এলাকার মানুষজনদেরকে সম্পূর্ণভাবে
পুরো বিষয়টি তাদের দায়িত্বে রাখার জন্য, কারণ কোনো রকম যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য যে পুলিশ প্রশাসন যেমন তাদের উপর যেমন নজরদারি চালাচ্ছিল, পুলিশ এমনকি ওই যে ইরিগেশন দপ্তর, ওই ইরিগেশন দপ্তরে এখন যে থানা চলছে এটা কিন্তু অস্থায়ীভাবে থানা চলছে বলে যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা গিয়েছে। তবে এলাকার মানুষরা একেবারে কিন্তু এই থানা এখন ইরিগেশন দপ্তরে হওয়ায় খুশি, কারণ তারা যেটা বলছে যে বন্যায় জল ঢুকে গেলে এই থানা কার্যালয় একেবারে কিন্তু বন্ধ হয়ে যায়, তারা অন্যরকম অভিযোগ জানাতে পারেন না। সেই মতো কিন্তু আপাতত ভাবে এখন এই থানা কার্যালয় চলার কারণে তারা কিন্তু সম্পূর্ণ। ধন্যবাদ তোমাকে। ওখানটা থানাটা টোটাল ডুবে গেছিলো। মানে থানা যদি ডুবে যায় তাহলে কাজকর্ম কোথায় কী হচ্ছিল? কাজকর্ম এই তো এখানে নতুনভাবে করেছে, অস্থায়ীভাবে করার কারণে এখানে শুরু হয়ে যায় কাজ। ভালো লাগছে থানা এখানে? হ্যাঁ, এখানে ভালো লাগছে বলতে এখানে তো কাজকর্ম ততটা মানে তাড়াতাড়ি যে সেখানে যেরকম সব হতো সেটা তো আর হচ্ছে না। বন্যা ডুবে যাওয়ার কারণে এখানকার? হ্যাঁ, এখানকে আসছে। নতুন থানা এর আগে কোথায় ছিল? এটা ঘাটালি ছিল, ঘাটাল সেপারেছে, আটগড়ার চালা। হঠাৎ করে এখানকে আসলো কেন? বন্যার পরিস্থিতির ফলে। এই তো বন্যায় এখানে ডুবে গেছিল। সাগর দত্ত হাসপাতালের মহিলা পিজিটিকে হুমকির অভিযোগে তোলপাড়, রোগীর পরিবারের বিরুদ্ধে হুমকির অভিযোগ। ঘটনায় সোমবার থেকে ফের কর্মবিরতির ডাক চিকিৎসকদের। সোমবার আরজিকর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। আপনাদের জানিয়ে রাখবো, আরজিকর মামলার শুনানি একদিকে সুপ্রিম কোর্টে, অন্যদিকে সাগর দত্ত হাসপাতালে মহিলা পিজিটিকে হুমকির অভিযোগে তোলপাড়, রোগীর পরিবারের বিরুদ্ধে হুমকির অভিযোগ। ঘটনায় সোমবার থেকে ফের কর্মবিরতির ডাক চিকিৎসকদের। জয়ন্ত মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, সোমবার থেকে চিকিৎসকরা আবারও কর্মবিরতির পথে হাঁটছেন, তাহলে সেক্ষেত্রে গতকাল যে বৈঠক হলো কাউন্সিলের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের, কোনো রফাসূত্র উঠে এলো না? যেমনটা স্বাস্থ্য সচিবের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল এবং ব্যারাকপুর পুলিশ কমিশনার তিনিও কিন্তু এটা পরিষ্কার করেছিলেন যে ছাত্রদের যে দাবি বা জুনিয়র চিকিৎসকদের যে দাবি তারা রেখেছিলেন স্বাস্থ্য সচিবের সামনে বা বলা যেতে পারে কলেজ কাউন্সিলের সামনে গতকালকের বৈঠকে, তো সেই অনুযায়ী কিন্তু স্বাস্থ্য সচিব বলেছেন যে সিসিটিভির যে মনিটরিং সেটা কিন্তু গতকালকে থেকেই শুরু হয়ে যাবে এবং তারপরে এমনটাও বলেছেন যে পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু আরো বাড়ানো হবে। কিন্তু এটাতেই কিন্তু জুনিয়র ডাক্তাররা প্রশ্ন তোলেন যে শুধুমাত্র মৌখিক আশ্বাসে হবে না, সেটা যতক্ষণ না বাস্তবায়িত বা যতক্ষণ না কার্যকর হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু জুনিয়র ডাক্তাররা তাদের কিন্তু কর্মবিরতি অব্যাহত রাখবে সাগর দত্ত জুড়ে। এবং গতকালকে তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো আরো একটি ছবি কিন্তু দেখা গিয়েছিল, কারণ সেখানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফ থেকে কিন্তু জুনিয়র ডাক্তাররা কিন্তু এসেছিলেন এবং তারা কিন্তু গতকালকে রাত্রে যে প্রেস মিট করেন সেখানে তারা এটা স্পষ্ট করেন যে সুপ্রিম কোর্টের আমরা জানি যে আগামীকাল কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়ে যদি সদর্থক কোনো ভূমিকা না দেখতে পাওয়া যায় বা বলা যেতে পারে সুপ্রিম কোর্টের রায়ে যদি কোনো সদর্থক ভূমিকা না থাকে তাহলে রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতিতে যাবে জুনিয়র চিকিৎসকরা, এমনটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ জানাবো। জয়ন্ত মজুমদার আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। জুনিয়র চিকিৎসকরা তারা কি জানিয়েছেন শোনাবো। প্রশাসনের কাছে যে সেফটি সিকিউরিটির প্রশ্ন ছিল সেই সেফটি সিকিউরিটির প্রশ্ন আমরা নজর রাখছি এবং আমরা মনে করি যে দ্বিতীয় সাগর দত্তের মতন ঘটনা যাতে না ঘটে, দ্বিতীয় অভয়ার মতন যাতে ঘটনা না ঘটে, সেই জায়গা থেকে আমাদের সুপ্রিম কোর্টের দিকে নজর থাকছে। এবং আমার সহযোদ্ধা দেবাদা যেভাবে বললো যে আমরা রাজ্য প্রশাসনের কাছে শেষ সময়টুকু দিতে চাইছি, তারা যেন আমাদের এই নমনীয়তাকে দুর্বলতা না ভাবে, সেই জায়গা থেকেই আমরা বলছি যে সোমবার সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের পর এবং রাজ্য প্রশাসনের দিক থেকে যে জায়গা উঠে আসছে সেই দেখে আমরা সোমবার বিকেলের থেকে কর্মবিরতির ডাক দিয়ে রাখছি। সাগর দত্ত যে ঘটনা ঘটলো, যে বেড ভ্যাকেন্সি যদি ওনারা দেখতে পেতেন রোগীর পরিজন, তাহলে এত রাগ ওনারা হতো না। ওনারা বুঝতে পারতেন যে এখানে আইসিইউতে বেড নেই, সেইখানে গোটা রাগটা গিয়ে পড়লো আমাদের জুনিয়র ডাক্তার যে ফিমেলরা রইলেন সেখানে আমাদের শুনতে হলো যে আর একটা অভয়া করে দেবো এই জায়গা। এবং 5 নম্বর দাবি আপনারা আবার জানেন যে ভয়ের রাজনীতি, থ্রেট কালচারের বিরুদ্ধে আমাদের যে এই যে দাবিটা ছিল, ভয়ের রাজনীতি মুক্ত হোক, যেটাকে আমরা সিএসকে মেলও করেছিলাম, যেটা আপনারা খবর করেছিলেন, যেটা দেখে অনেক মানুষ এটাও মনে করেছিলেন যে নতুন কি দাবি জানাচ্ছে আবার, অভয়ের ন্যায় বিচারের দাবি কি হারিয়ে গেল?
কিন্তু আমাদের 5 নম্বর দাবি যে থ্রেড কালচারকে উপড়ে ফেলা হোক, ভয়ের রাজনীতিকে উপড়ে ফেলা হোক। এই গোটাটার জন্য আমরা যে জিনিস চেয়েছিলাম যে প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা মেডিকেল কলেজ, স্বাস্থ্যকেন্দ্রে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকুক, একটা যাদের এগেনস্টে এই থ্রেড কালচারের অভিযোগ আসছে তাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হোক। আজকে তো প্রকাশ্যে যাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হচ্ছে, যে অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস, তারা প্রকাশ্যে এসে বাইট দিচ্ছে, তারা নাকি জানেই না এসব কিছু। আজকে বলা হচ্ছে, আজকে একজন বিধায়ক এসে বলছেন বহরমপুরে তিনি নাকি 50,000 লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে হামলা চালাবেন। এগুলো প্রকাশ্যে চলছে। আজকে একটা আমাদের অভয়া যে সহকর্মী সাবজুডিস বিষয় বলে সেই জিনিস নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না, অথচ এইরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা নোংরামি চলছে, সেটা নাকি শর্ট ফিল্ম বানানো হবে, শর্ট ফিল্মের পোস্টার পড়ছে, তাদেরকেও নাকি শাসক দল থেকে বের করে দেওয়া হচ্ছে। এবং তারপরেও তারা আবার প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছে যে বের করে দেওয়া হোক, তারপরেও আমরা নাকি মহালয়ার দিন তারা নাকি শর্ট ফিল্ম বের করবে। এই নোংরামিগুলো কোথা থেকে আসছে? এই সাহস কোথা থেকে পাচ্ছে তারা? এই সাহসগুলো পাচ্ছে আসলে তাদের মাথায় বড় কেউ রয়েছে, আসলে তাদের মাথায় এই যে ভয়ের রাজনীতি বলছি না, আসলে তারাই এর মাথা। এইদের সবাইকে উপড়ে ফেলা অবধি আমাদের আন্দোলন কিন্তু চলবে। চিফ জাস্টিস বারবার তুলেছেন, আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই তারা আমাদের বিন্দুমাত্র কনফিডেন্স দিতে পারেননি, বরং আমাদের এখন সন্দেহ জাগছে যে তারা কোনোদিন এটার প্রতি সদিচ্ছা তাদের ছিলই না। এবং আগামী পরশু দিনকে যে সুপ্রিম কোর্টের শুনানি আছে, আমরা দেখতে চাই যে তারা আমাদের সেফটি সিকিউরিটি যে এনশিওর করতে পারেনি, যে থ্রেড কালচার সরাতে পারেনি, তারা সুপ্রিম কোর্টে কি জবাব দিতে পারে সেই দিকে তাকিয়ে আমরা এখান থেকে জানাতে চাই যে আগামী পরশু আমরা বিকেলবেলার থেকে আমরা আবার কমপ্লিট সিজ ওয়ার্কের সিদ্ধান্ত নিয়েছি। আমরা পার্শিয়াল কর্মবিরতির যে জায়গাটা রেখেছিলাম, আমরা ভেবেছিলাম যে সরকার হয়তো সদিচ্ছা দেখাবে, সরকার হয়তো পদক্ষেপ নেবে, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক, চিফ সেক্রেটারির সাথে বৈঠক, সেখান থেকে হয়তো একটা সদিচ্ছার প্রশ্ন আসতে পারে, সেখানে হয়তো একটা হাত মেলানোর, একটা খোলা মনে ডিসকাশনের জায়গা এসে গেছিলো। কিন্তু আমরা দেখতে পেলাম যে সেগুলো সবকটি অন্তঃসার শূন্য। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বাংলার সাধারণ সবাইকে জানাচ্ছি যে আমরা হাসপাতালে সেফ সিকিওর নই, যে আগামীকাল রোববার সন্ধেবেলায় আমাদের কিন্তু একটি রিলে মশাল মিছিলের আমরা ডাক দিচ্ছি, যেখানের গলিতে গলিতে পাড়ায় পাড়ায় মানুষজন নিজের মতো করে মশাল হোক, মোমবাতি হোক, এই নিয়ে রাস্তায় বেরোন। আমাদের অভয়ার বিচার এবং পরবর্তীকালে যে কোনো রকম অভয়ার ঘটনা না ঘটতে পারে সেই ডাকে, এবং আজকে সাগর দত্তে যে ঘটনা ঘটেছে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে পরবর্তী অভয়া এইভাবেই যদি চলতে থাকে আর খুব দূরে নয়। আপনাদের শোনালাম জুনিয়র চিকিৎসকরা তারা আজ অর্থাৎ রবিবার পাড়ায় পাড়ায় প্রতিবাদের ডাক দিয়েছেন, মশাল মিছিলের ডাক দিয়েছেন। একদিকে অভয়ার বিচারের দাবিতে অর্থাৎ চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় বিচারের দাবিতে তারা পথে নামতে চলেছেন, পাশাপাশি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা যে ঘটনা শুক্রবার রাতে ঘটে, অর্থাৎ রোগীর পরিবারের বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসে, এক পিজিটি বিভাগের জুনিয়র চিকিৎসককে হুমকির অভিযোগ সামনে আসে এবং রীতিমতো তিনি রোগীর আত্মীয়দের হুমকির অভিযোগে তিনি ওয়ার্ড ছেড়ে বেরিয়ে যান। পরবর্তীতে আমরা দেখেছিলাম গতকালও দফায় দফায় বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা। আবারও জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতির পথে হাঁটছেন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে শুক্রবার রাতেই রোগী মৃত্যুকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোগীর পরিবারের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের মারধরের অভিযোগ সামনে আসে, নিরাপত্তার অভাবে ভুগছেন জুনিয়র চিকিৎসকরা, আবারও এমনটাই তারা বলছেন। পাশাপাশি পুলিশের সামনেই ডাক্তারদের উপর হামলার অভিযোগ। এরপরেই হাসপাতালে সুরক্ষার দাবিতে কর্মবিরতির শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। কৃষাণুবাবু, জুনিয়র চিকিৎসকরা আবারও কর্মবিরতির পথে হাঁটছেন, সাগর দত্ত মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা আগামীকাল থেকে কর্মবিরতির পথে হাঁটছেন, কিভাবে দেখছেন তারা নিরাপত্তাজনিত সমস্যায় ভুগছেন? নিরাপত্তাজনিত যদি কোনো সমস্যা থাকে সেটা পুলিশ প্রশাসন দেখবে। কখনো জিনিসটা তো একটা হয় না যে পুলিশ প্রশাসন আছে নিরাপত্তাজনিত সমস্যার সমাধান করার জন্য, সেটাকে অ্যাড্রেস করার জন্য। আমরা তো এখনো অবধি সেরকম কোনো উটোপিয়ান একটা সোসাইটি বা সমাজ গড়তে পারিনি যেখানে কোনো চুরি হবে না, কোনো দুর্বৃত্তায়ন থাকবে না, খারাপ মানুষের অবস্থান থাকবে না, সেটা তো হয় না।
তো সেইখানে সমাজে বাস করছি আমি জানি না যে জুনিয়র ডাক্তাররা কোন সমাজ বা কোন সুরক্ষা, কল্পিত সুরক্ষার কথা বলছেন, যেটা ভূভারতে বা সারা বিশ্বে কোথাও আছে কিনা। একটা যেরকম এরকম দিক, আরেকটা দিক হচ্ছে যখন তারা আন্দোলন করছিলেন, এখন যেসব নথি আরজিকর থেকে বেরিয়ে আসছে, দেখা যাচ্ছে যে সেই সব নথিতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা বারংবার সই করেছেন, সম্মতি জানিয়েছেন। অপরদিকে যখন আন্দোলন চলছিল তাদের আগের বার, তখন তারা অনেক জায়গাতে এইসব বিষয়ে তারা চুপ করেছেন বা মিথ্যাচার করেছেন, যার কোনো বিবৃতি এখন আমরা তাদের কাছ থেকে পাচ্ছি না। তো তাহলে এই মিথ্যাচারগুলো কেন, মিথ্যাচারের ভিত্তিতে আন্দোলন কেন খাড়া করছে? জায়গার সমস্যা থাকতে পারে, সেটা কথাবার্তার মাধ্যমে সমাধান হবে, সরকার প্রচেষ্ট সেইভাবে সমাধানগুলো হবে, সুপ্রিম কোর্ট সর্বোপরি সবার উপরে দেখছে। কিন্তু বিষয়টা হচ্ছে মিথ্যাচারগুলো কেন ভাসিয়ে দেওয়া হলো, মিথ্যাচারের মাধ্যমে কেন জল ঘোলা করা হলো, আর এখন যখন মিথ্যাচারগুলো সামনে এসছে তার জন্য তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হচ্ছে না। সেখানে বলা হচ্ছে ব্যাপারটা বিচারাধীন, এইদিকে বিচারাধীন বিষয় নিয়ে তারা বাকি বক্তব্য এতদিন ধরে রেখে এলেন। এখন তারা আবার বলছেন যে তারা নাকি কর্মবিরতিতে যাবেন। তাহলে তারা তো সরাসরি রাজনীতিটাই করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তাহলে কিন্তু ব্যবহারটাও সেই রকমই আশা করবে। তাহলে কিন্তু যেইভাবে মুখ্যমন্ত্রী তাদেরকে ছোট ভাই, একটা পড়াশোনা করছেন, তারা জুনিয়র চিকিৎসক, এখনো তারা পুরোপুরি চিকিৎসক হয়ে ওঠেননি, তারা রেজিস্ট্রেশন নাম্বার পাননি, এইভাবে যে তাদেরকে একটা ছোট ভাইয়ের মতো শিক্ষার্থী হিসেবে যে ট্রিট করা হচ্ছে, কিন্তু তাদের পক্ষ থেকে যে প্রতি ব্যবহারটা হচ্ছে সেটা কিন্তু কোনো ছাত্র সুলভ হচ্ছে না। এখন কিন্তু একটা রাজনৈতিক অভিসন্ধি সামনে বারবার চলে আসছে। এখন দেখবো তাদের মধ্যে কত সমর্থন আছে। আমরা তো জানি গতবার তাদের মধ্যেও একটা বিশাল দ্বন্দ্ব তৈরি হয়েছিল। এবার দেখবো তাদের মধ্যে যারা কথাগুলো বলছেন, এত বিবৃতি দিচ্ছেন, পিক অ্যান্ড চুজ করে তাদের সুবিধার বিষয়গুলোতে বলছেন, আর যেইগুলোতে তাদের দিকে প্রশ্ন সেগুলোতে চুপ করে যাচ্ছেন। এই রাজনৈতিক ফন্দি ফিকিরগুলো, আমরা তো সরাসরি রাজনীতি করি, আমরা বুঝি। তো সুতরাং আমরা দেখবো যে ওনারা কিভাবে, কতটা সমর্থন পান এবং কিভাবে এগিয়ে যান, এবং যেটা রাজনীতি হলে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক মোকাবিলাও হবে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। বিষ্ণুপুর থানার নয়াবাদে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ, ঘটনায় আহত আরো একজন। শনিবার রাতে খুনের অভিযুক্তকে আটক করে বিষ্ণুপুর থানার পুলিশ। কি কারণে খুন, তদন্ত শুরু করেছে পুলিশ। খুনের অভিযোগে অভিযুক্তকে আটক করে শনিবার রাতেই খুনের অভিযোগ, ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বিষ্ণুপুর থানার নয়াবাদে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ, ঘটনায় আহত আরো এক। শনিবার রাতে খুনের অভিযোগ, অভিযুক্তকে আটক বিষ্ণুপুর থানার পুলিশের। কি কারণে খুন, তদন্ত শুরু করেছে পুলিশ। খুনের অভিযোগ সামনে আসছে, অভিযুক্তকে আটক বিষ্ণুপুর থানার পুলিশের। কি কারণে খুন, তদন্তে পুলিশ। বিষ্ণুপুর থানার নয়াবাদের ঘটনা, যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। দিদির উপর অত্যাচারের প্রতিবাদ করায় মহিলাকে কোপানোর অভিযোগ। বেলঘরিয়ার ঘটনা, এই অভিযোগ সামনে আসছে। বেলঘরিয়ায় মহিলাকে কোপানোর অভিযোগ দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক দুই অভিযুক্ত, তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো, দিদির উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করাতেই সরাসরি মহিলাকে কোপানোর অভিযোগ। বেলঘরিয়ায় মহিলাকে কোপানোর অভিযোগ দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক দুই অভিযুক্ত, তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ। দিদির উপর অত্যাচারের প্রতিবাদে মহিলাকে কোপানোর অভিযোগ দুই ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। ঘটনার পর থেকেই পলাতক দুই অভিযুক্ত, তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো, দিদির ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদে মহিলাকে কোপানোর অভিযোগ, দুই ব্যক্তির বিরুদ্ধে কোপানোর অভিযোগ সামনে আসছে। উত্তর 24 পরগনার বেলঘরিয়ার ঘটনা।
পাশাপাশি যে খবরে নজর রাখবো, তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে থেকে বোমা উদ্ধার। কোচবিহারের তুফানগঞ্জ ব্লকের চালাপাক এলাকার ঘটনা। বোমা উদ্ধার করে তুফানগঞ্জ থানার পুলিশ। বিজেপির বিরুদ্ধে বোমা রাখার অভিযোগ সামনে আসছে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বোমা উদ্ধার। কে বা কারাই বোমা রেখে গিয়েছে তার বাড়ির সামনে, এই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। কোচবিহারের তুফানগঞ্জের ঘটনা। রবিউল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি ফোন লাইনে। রবিউল, ওই তৃণমূল পঞ্চায়েত সদস্য তিনি কি জানাচ্ছেন? এখনো পর্যন্ত প্রাথমিকভাবে পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? অন্দরাম 2 নং গ্রাম পঞ্চায়েতের যে সালাপাক এলাকায় যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মিনাদের বাড়ির সামনে থেকে যে বোমা উদ্ধার হয়েছে, সেই বোমা উদ্ধারের ঘটনা কিন্তু মিনাদের স্পষ্টই দাবি জানাচ্ছে। যেহেতু অন্দরাম 2 নং গ্রাম পঞ্চায়েত কিছুদিন আগে বিজেপি পুনরায় দখল করেছে, তাই তৃণমূলী পঞ্চায়েত সদস্যদের ভয় দেখানোর জন্যই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা কিন্তু তার বাড়ির সামনে বোমা রেখেছে। যদিও কিন্তু এই ঘটনাকে একেবারেই অস্বীকার করেছে বিজেপির কোচবিহার জেলার সহসভাপতি উৎপল দাস। তিনি জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে বিজেপি কোনোভাবেই জড়িত নয়। তৃণমূলের নিজস্ব গোষ্ঠী কোন্দলের ফলেই তাদের পঞ্চায়েতের বাড়ির সামনে তাদের দলের লোকেরাই বোমা রাখতেছে। এবং একই সাথে তিনি আরো দাবি করেছেন যে জায়গায় বোমা আজকে সকালে উদ্ধার হয়েছে সেই জায়গার পাশেই কিন্তু একটি সিসিটিভি রয়েছে। তো সেই বিজেপির জেলা সহসভাপতির দাবি পুলিশ গিয়ে সেই সিসিটিভি ফুটেজ পরীক্ষা করুক, তাহলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে কারা এই কাজ করেছে। যদি এই ঘটনার পর থেকে আজকে সকালের পর থেকে কিন্তু পুলিশ ইতিমধ্যেই সেই সিসিটিভির ফুটেজ ধরে কিন্তু কারা পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বোমা রাখলো সে ব্যাপারে কিন্তু তদন্ত চালাচ্ছে। একদমই, ধন্যবাদ রবিউল। পানিহাটিতে ফের প্রমোটার রাজ। দোকানদারকে মারধর ও হুমকির অভিযোগ। পানিহাটির চণ্ডীতলা এলাকার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। পলাতক প্রমোটার জয়ন্ত মজুমদার রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, প্রমোটারের বিরুদ্ধে কি অভিযোগ সামনে আসছে? অভিযোগ সামনে আসছে পানিহাটি পৌরসভার 32 নম্বর ওয়ার্ড চণ্ডীতলা অঞ্চল। সেই অঞ্চলে কিন্তু দীর্ঘদিন ধরে দোকান ভোলা মজুমদার নামে এক ব্যবসায়ী, এবং সেই দোকান প্রমোটার কিছুদিন আগেই বলেন এসে যে আপনাকে এই দোকান তুলে দিতে হবে, তার পরিপ্রেক্ষিতে আপনাকে অন্য একটি জায়গায় দোকান দেওয়া হবে। তখন সেই ব্যবসায়ী রাজি হয় না। সেই দোকানদার বলে যে আমার এখানে দীর্ঘ প্রায় 10 বছরেরও বেশি সময় আমি এখানে দোকানদারি করছি, ফলত যতক্ষণ না পৌরসভা বা পিডব্লিউডি আমাকে নোটিশ পাঠিয়ে না উঠতে বলে ততক্ষণ পর্যন্ত আমি উঠবো না। পরবর্তীতে কিন্তু সেই দোকানদার যখন না ওঠে এবং সেই ব্যবসায়ী বারবার কিন্তু তাকে হুমকি দিতে থাকে যে আপনাকে এখানে দোকানদারি করতে দেবো না। এবং আজ সকালবেলা জোর জবরদস্তি কিন্তু সেই প্রমোটার সেই ব্যবসায়ীর দোকানে ঢোকে এবং দোকানে প্রমোটারের যে জিনিসপত্র অর্থাৎ বড় বড় পাথরের চাই থেকে শুরু করে যারা যে সামগ্রী সেই সামগ্রী জোর জবরদস্তি সেই দোকানে ঢুকে দোকানদারের উপর চাপিয়ে দিতে থাকে এবং দোকানের অর্ধেক অংশ ভাঙচুরও করা হয় বলে অভিযোগ সামনে আসছে। পরিপ্রেক্ষিতে দোকানদার বলেন যে আপনি এখান থেকে চলে যান, আপনি এইসব করবেন না। তখন কিন্তু সেই প্রমোটার দোকানদারের উপর চড়া হয় এবং দোকানদারকে ধাক্কাধাক্কি করতে থাকে। ঘটনায় কিন্তু বেশ উত্তপ্ত তৈরি হয় এবং এলাকার মানুষ কিন্তু তৎক্ষণাৎ ছুটে আসে এবং এলাকার মানুষদের সঙ্গে কিন্তু ওই যে প্রমোটার সেই প্রমোটারের সঙ্গে কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় তৈরি হয় এবং বাক্য বিনিময় তৈরি হওয়ায় পরবর্তী যখন সংবাদ মাধ্যম অর্থাৎ আমি গিয়ে যখন প্রশ্ন করি যে আপনি এখানে এসেছেন, আপনাকে কি পিডব্লিউডি বলেছে বা নোটিশ পাঠিয়েছে দোকানদারকে উঠে যাওয়া, তাহলে আপনি কেন হুমকি দিচ্ছেন? তখন উনি কিন্তু কোনো সদুত্তর দিতে পারে না। পরিপ্রেক্ষিতে কিন্তু উনি সেই জায়গা থেকে কিন্তু পালিয়ে যায়। সেই ছবিও কিন্তু ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। ফলত কিন্তু বেশ আতঙ্কে রয়েছেন ওই দোকানদার। একদমই, ধন্যবাদ জানাবো। জয়ন্ত মজুমদার আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। জন বার্লার বাড়িতে অনন্ত মহারাজ। 2 নেতার সঙ্গে সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক জল্পনা। সৌজন্য সাক্ষাৎ জানান জন বার্লা ও অনন্ত মহারাজ। জন বার্লা অনন্ত মহারাজের যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা। জন বার্লার বাড়িতে অনন্ত মহারাজ, 2 নেতার সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা। শুভজিৎ দেবনাথ রয়েছেন ফোন লাইনে। শুভজিৎ, কি জানা যাচ্ছে এই বিষয়ে? কেনই বা এই সাক্ষাৎ? দেখো ভাস্বতী, 2 নেতার এই সাক্ষাৎকে ঘিরে কিন্তু ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। যদিও জন বা অনন্ত এই বিষয়ে কিন্তু এই সাক্ষাৎ নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলেননি। দুজনেরই বক্তব্য একটা ছিল, নিছক এটা সৌজন্য সাক্ষাৎ। উত্তরবঙ্গ কেন্দ্রিক কোন আলোচনা জন বার্লার সঙ্গে তার হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে কিন্তু অনন্ত মহারাজ যেমনটা জানান যে উনি কি সরকার নাকি, এটা স্রেফ সৌজন্যমূল্য সাক্ষাৎ বা আলাপ।
আগেও তার সঙ্গে বেশ কয়েকবার এরকম সাক্ষাৎ বা দেখা হয়েছে। পাল্টা জন বাল্লাকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু বলেন যে অনন্ত মহারাজের সঙ্গে জনমত আছে, সেই কারণে কেন্দ্র সরকার তাকে জায়গা দিয়েছে, তিনি সম্প্রদায় উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। এমনকি জন বাল্লা তিনি নিজেও দাবি করেন যে ডুয়ার্সের উন্নয়নের তিনি জন বাল্লা অর্থাৎ সাধ্যমতো কাজ করেছে। এমপি এমএলএ না থাকলেও মানুষের জন্য যেই কাজ সেই কাজ তিনি চালিয়ে যাবে। অনন্ত এবং জন বাল্লার মধ্যে তবে কি নয়া কোনো সমীকরণ সৃষ্টি হচ্ছে? খানিকটা কিন্তু এমনটাই কিন্তু ধোঁয়াশা সৃষ্টি হয়েছে ভাস্বতী। একদমই ধন্যবাদ জানাবো। শুভজিৎ দেবনাথ ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, দুই নেতার সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। অনন্ত মহারাজ ও জন বাল্লার মধ্যে সাক্ষাৎ। যাবতীয় জল্পনার অবসান, কেষ্টমণ্ডলের সঙ্গে সাক্ষাৎ কাজল শেখের। প্রায় 2 বছর পর জেল থেকে মুক্তি পেয়ে বীরভূমে নিজের গড়ে ফিরেছেন অনুব্রত মণ্ডল। অনেক নেতাই কেষ্টমণ্ডলের সঙ্গে দেখা করতে আসছেন। এই 2 বছর পর মুক্ত অবস্থায় বীরভূমে রয়েছেন এবং মঙ্গলবার তিনি বাড়ি ফিরেছেন। তারপরে একটা জল্পনা তৈরি হয়েছিল, জেলার বিধায়ক সাংসদরা তার সাথে দেখা করলেও জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তার সাথে দেখা করেনি। সেই জল্পনার অবসান ঘটল শনিবার। সৌজন্য সাক্ষাৎকার, দাদার শারীরিক অবস্থা খারাপ, তার সত্ত্বেও বীরভূম জেলার যারা তৃণমূল কংগ্রেস সৈনিক আছে প্রত্যেককেই দাদার সঙ্গে দর্শনের জন্য বোলপুর দলীয় কার্যালয়ে যাচ্ছেন এবং সেখানে সবার সঙ্গে দেখা করছেন। আমিও গিয়েছিলাম, সেভাবে গিয়ে আমিও দেখা করে এলাম। উনি কলকাতা যাবেন, কোনো হসপিটালে শারীরিক চেক আপ করানোর পর আসবেন, আবার তিনি আমাদের সঙ্গে দলীয় কার্যকলাপ নিয়ে আলোচনা করবেন। আপনাকে কি ফোন করেছিল না আপনি ফোন করে দেখা করতেছেন? দেখুন, এখন ফোন করেই ডাকা হয়েছে, সবাইকে ডাকা হচ্ছে বা কেউ নিজেও আসছে। আর দাদার বাড়ি ভাই যাবে, তার জন্য ফোন করে ডাকার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। তাছাড়া ওটা দলীয় পার্টি অফিস। সংগঠন বীরভূম জেলার তৃণমূল সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে কি কোনো কথা হলো কেষ্টদার সাথে? দেখুন, তিনি একজন সংগঠক, সংগঠনের মাধ্যমে তিনি উঠে এসেছেন। সর্বত চুপ করে বসে থাকতে পারবেন বলে আমারও মনে হয় না। যারা সংগঠনের কাজে নিজেকে সময় দেবে, যত জেলা ঘুরব আমরা সকলে মিলিত হবে, সংঘবদ্ধ হবে, ততই জেলার মানুষ আরও ইউনাইটেড হবে, আরও সংঘবদ্ধ হবে। দল তো বলেছে যে কোর কমিটি জেলা পরিচালনা করবে সংগঠনের দিকটা। কোর কমিটি জেলা পরিচালনা করবে সেটা ঠিক, কোর কমিটি কেষ্টদা ছিল না, যার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলনেত্রী বাংলার মা, তিনি কোর কমিটি একটা তৈরি করে গেছেন। বীরভূম জেলায় বর্তমানে 6 জনের কোর কমিটি আছে এবং আমাদের তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কোর কমিটিকে বিভিন্ন সময়ে পথ দেখিয়েছেন। সেই পথে আমরা এগিয়েছি, যার ফলে 21-এ নির্বাচন পার করেছি, কেষ্টদা বিহীন 24-এ নির্বাচন পার করেছি এবং দেখেছেন 24-এ নির্বাচনে বীরভূম জেলাটা প্রথম হয়েছে। কোনো কাটাকাটি খুনোখুনি রাহাজানি বিহীন নির্বাচন, অনেক বড় পাওনা যে আমাদের অভিভাবক আমাদের পরামর্শ দেবেন, সেই পরামর্শ তো কোর কমিটি বীরভূম জেলায় কার্যকরী ভূমিকা পালন করবে। দাদা বলছি, কেষ্টদা এখনও তো শারীরিকভাবে অসুস্থ, আপনি দেখলেন, কেষ্টদার কি এই মুহূর্তে এই পার্টি অফিসে আসা, সংগঠন করা, দৌড়ঝাঁপ করা, এটা কি তার স্বাস্থ্যের পক্ষে ঠিক হবে? শুধু অভিভাবকও নয়, ওনার হাত ধরে আমার রাজ্য জীবনের পথ চলা শুরু। আপনি যদি আমার কথা বলেন, আজ 28 তারিখ, 1 মাস হলো 28 তারিখে আজকের দিনেই আমার হাতে একটা স্ট্যান্ড বসেছে। যখন মানুষ বন্যা কবলিত এরিয়ায় বন্যা এতে পড়ে, বন্যা যখন এরিয়াতে হয় আমাদের 9টা ব্লকে, তখন কিন্তু বাড়িতে বসে থাকিনি আমি। সর্বত কেষ্টমণ্ডলকে যতই আমরা পরামর্শ দিই, যতই দাদাকে বলি বাড়িতে বসে থাকুন, যতই তালা বন্ধ করি তালা ভেঙে বেরিয়ে চলে আসবে। মানুষ গ্রহণ করবে? 2 বছর পর বেরিয়ে এলেন উনি আমাদের অভিভাবক। বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সংগঠনটাকে তিল তিল করে গড়ে তুলেছেন। পিছিয়ে পড়া বীরভূমটাকে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বার গিয়ে দরবার করে বীরভূমটাকে এগিয়ে নিয়ে গেছেন। সবাই ওনাকে দাদার আসনে, অভিভাবক আসনে বসিয়ে রেখেছেন, ওই আসনেই উনি থাকবেন। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।
ফিল্ম বিরতির পর যে খবরে নজর রাখবো, ঘাটালে পুলিশ প্রশাসন টানাপোড়েন। অভিযোগ বিজেপির তরফে যে অভিযোগ, ঘাটালে সেচ দফতর দখল করে নিয়েছে পুলিশ এবং বিজেপির তরফে একটি পোস্ট করে চিঠিও দেওয়া হয়েছে। যদিও পুলিশের তরফে বলা হচ্ছে যে ফি বছর বর্ষায় সেই জায়গায় জল জমে দেওয়ায় ঘাটাল থানাকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হয় এবং সেই বছরও অর্থাৎ এই বছরও ঘাটালে জলমগ্ন পরিস্থিতি, বানভাসী পরিস্থিতি তৈরি হওয়ায় ওই জায়গা থেকে থানা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মহকুমা সেচ দপ্তরের অফিস দখল করার অভিযোগ ঘাটাল থানার পুলিশের বিরুদ্ধে। ঘাটাল মহকুমা সেচ দপ্তরের আধিকারিক এই সমস্যার কথা জানিয়ে চিঠিও লিখেছেন এবং চিঠিতে যেটা জানা হচ্ছে যে ঘাটাল থানা কর্তৃপক্ষ সেচ দপ্তরের অফিসটি জোর করে নিজেদের দখলে নিয়েছেন এবং যেখানে মহকুমা সেচ অফিসের পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যদিও পুলিশের তরফে বলা যাচ্ছে যে ফি বছর বন্যা হলেই কিন্তু ঘাটাল থানা ডুবে যায়, বাধ্য হয়ে ওই থানাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র। তাই এবারেও ঘাটাল থানাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মহকুমা সেচ দপ্তরের অফিসেই চলছে এই থানার যাবতীয় কাজকর্ম। বিজেপির অভিযোগ, ঘাটালের সেচ দপ্তর জোরপূর্বক দখল করেছে পুলিশ। কোনো বছর হোটেল বা ভাড়া বাড়িতে সরিয়ে নিয়ে যে থানার কাজকর্ম পরিচালনা করা হয়, এবছর ডিভিসি থেকে জল ছাড়ায় ঘাটালের বেশিরভাগ এলাকা ডুবে গিয়েছে, জলের তলায় চড়ে গিয়েছে গোটা এলাকা। মহকুমা সেচ দপ্তরের অফিস জোর করে দখল করার অভিযোগ ঘাটাল থানার পুলিশের বিরুদ্ধে। ঘাটাল মহকুমা সেচ দপ্তরের আধিকারিক এই সমস্যার কথা জানিয়ে চিঠিও দিয়েছেন। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অরূপবাবু, বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের একটি পোস্ট সামনে এসেছে যেখানে তিনি উল্লেখ করেছেন ঘাটাল থানা নিয়ে যাওয়া হয়েছে মহকুমা সেচ দপ্তরে এবং জোরপূর্বক সেখানে থানার কাজকর্ম চালানো হচ্ছে। যদিও পুলিশের তরফে বক্তব্য বন্যার কারণেই অন্যত্র থানাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে দেখছেন এই বিষয়কে আপনি? প্রথম কথা, জগন্নাথ বাবুকে জিজ্ঞাসা করতে বলুন যে গত 70 বছরে কেন্দ্রীয় সরকার কেন ডিভিসি ড্রেজিং করায়নি। যে ডিভিসির জল ধারণ ক্ষমতা 6.5 মিলিয়ন কিউবিক টন মিটার ছিল, যে ডিভিসির জল ধারণ ক্ষমতা 6.5 মিলিয়ন কিউবিক মিটার ছিল, সেই ডিভিসির জল ধারণ ক্ষমতা আজকে 2.5 মিলিয়ন কিউবিক মিটারে কারা নামিয়েছে? কেন বর্ষায় একটু বৃষ্টিতেই বানভাসী হতে হয় পশ্চিমবঙ্গের ঘাটাল সাব ডিভিশন? আজকে যখন ঘাটালের থানা পর্যন্ত জলে ডুবে গেছে, খুব স্বাভাবিকভাবেই প্রশাসনিক কাজ তো চালাতে হবে, প্রশাসনিক কাজ বন্ধ থাকবে না। এটা তো জগন্নাথ বাবুর সাংসদ তহবিলের ক্ষেত্র নয়, এটা জগন্নাথ বাবুর নির্বাচনী অফিস নয় যে প্রয়োজন মতো ওটা রানাঘাটে থাকবে, আবার কখনো কখনো শিয়ালদা স্টেশনের দোতলার ওয়েটিং রুমে চলে আসবে। জগন্নাথ বাবু জানেন ওনার নিজের লোকসভা নির্বাচনী ক্ষেত্রের অফিসটা, কখন উনি ফেসবুকে পোস্ট করে শিয়ালদা স্টেশনের দোতলার ওয়েটিং রুমে কিভাবে লোকদের আসতে বলেন। এই জগন্নাথ বাবুর থেকে এইসব কথা যত কম শোনা যায় তত ভালো। যে একজন দেশের সাংসদ হয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন কাকে শিয়ালদা স্টেশনের দোতলার ওয়েটিং রুমে কটার সময় দেখা করতে আসতে হবে, সেই সাংসদ এসে বড় বড় জ্ঞানের বাণী দেবে না, তাদের জন্য বন্যার জলে ঘাটাল সাব ডিভিশন ডুবে থাকবে, তারপরে ওদের বাতালাবাজি শুনতে হবে। আসলে এরা নিজেরা অকর্মণ্য, নিজেরা কোনো কাজ করবে না, যখন অন্য সরকার কাজ করতে যায় সেই সরকারকে এরা কাজ করতে দেবে না। এরা নিজেরা জলে ডুবিয়ে মারবে। বিহারকে 15,000 কোটি টাকা বন্যায় প্যাকেজ দিয়েছে, বাংলাকে ক টাকা দিয়েছে? 0 টাকা দিয়েছে। এই জগন্নাথ সরকার, বাংলার সাংসদ একদিনের জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে এর বিরুদ্ধে কথা বলেছে? মেরুদণ্ডহীন সব সাংসদ এরা ওই শিয়ালদা স্টেশনের দোতলার ওয়েটিং রুমে এদের জন্য ঠিক আছে। ধন্যবাদ জানাবো আপনাকে। আপনাদের জানিয়ে রাখবো, ঘাটালে পুলিশ প্রশাসন টানাপোড়েন। বিজেপির অভিযোগ ঘাটালে সেচ দপ্তর দখল করেছে পুলিশ। আরও এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।